সকলকে ইজি সায়েন্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমরা চিত্রে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি এবং যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এটি থেকে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে, যে গতিশক্তি এবং বিভব শক্তির বিভিন্ন অনুপাত বা এরা সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, বা একটি বিভব শক্তি ও গতিশক্তির যে কত গুণ হতে পারে বা কত অংশ হতে পারে সেই সম্পর্কিত যতগুলো সমস্যা আমাদের আসবে তার থেকে প্রশ্ন নিয়ে এগুলো সাজানো হয়েছে। তো এই বিষয়টা বুঝতে গেলে আমাদের উদ্দীপকটাকে সবথেকে আগে ভাঙতে শিখতে হবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি 10 কেজি ভরের বস্তু ভূমি হতে 100 মিটার উচ্চতায় স্থির অবস্থায় আছে এবং এ বি সি তিনটি বিন্দু, বি সি এর দূরত্ব 40 মিটার এবং যেটি উল্লেখ নাই এ থেকে বি পর্যন্ত দূরত্ব 60 মিটার। এটা আমরা দেখলেই বুঝতে পারছি, কিন্তু আমাদের অঙ্ক করার সময় এটি 100 থেকে 40 বিয়োগ করে 60 মিটার, এ থেকে বি পর্যন্ত দূরত্ব 60 মিটার হিসাব করে করতে হবে। তো এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে সবার প্রথমে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে ধারণা নিতে হবে। গতিশক্তি বিষয়টা কি? গতিশক্তি বিষয়টা হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাই হচ্ছে গতিশক্তি। অর্থাৎ এই বস্তুটি যদি এ থেকে বি বিন্দু পর্যন্ত একটি নির্দিষ্ট গতিতে চলে আসে, তারপরে এই বি বিন্দুতে এ গতিশক্তি প্রাপ্ত হবে, কিন্তু এ বিন্দুতে এর কোনো গতিশক্তি নাই, কেননা সে স্থির অবস্থায় আছে, কিন্তু এ বিন্দুতে এর বিভব শক্তি আছে। তাহলে গতিশক্তি আমরা বুঝলাম যে কোনো বস্তু তার গতির জন্য প্রাপ্ত শক্তি গতিশক্তি। এবং বিভব শক্তিটা একটু বুঝি। বিভব শক্তিটা হচ্ছে সঞ্চিত শক্তি, বা যখন বস্তুটি 100 মিটার উচ্চতায় স্থির অবস্থায় আছে তার সমস্তটাই বিভব শক্তি, কোনো গতিশক্তিই নাই, কেননা এটি গতিশীল হয়েই পারেনি। তাই 100 মিটার উচ্চতায় বস্তুটি সম্পূর্ণ বিভব শক্তি নিয়ে ওখানে স্থিতিশীল আছে। তো গতিশক্তি যখন বস্তুটি গতিশীল হবে তখনই সে গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে এ বিন্দু হতে যদি কোনো একটি বস্তু নিচের দিকে পড়তে আরম্ভ করে তাহলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে ওই নির্দিষ্ট দূরত্বের জন্য গতিশক্তি প্রাপ্ত হবে, এবং যতটুকু পড়তে সে বাকি থাকবে বা নিচের দিকে যত দূরত্ব সে পড়তে বাকি থাকবে ততটুকুর জন্যই সে বিভব শক্তি তার ভিতরে সঞ্চিত রাখবে। তো গতিশক্তিটা কতটুকু পড়লো তার উপরে ডিপেন্ড করে, এবং বিভব শক্তিটা কতটুকু পড়তে বাকি আছে তার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ গতিশক্তি সবসময় উপর থেকে কতটুকু নামলো ততটুকু দেখতে হবে, আর বিভব শক্তির বেলায় দেখতে হবে কতটুকু নামতে বাকি আছে। তো আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি ভূমি হতে 20 মিটার উচ্চতায়। এখানে উদ্দীপকে 40 এবং 100 মিটার দেওয়া থাকলেও আমাদের প্রশ্নে এরকম থাকতে পারে ভূমি হতে 20 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথম সমাধানটাই করি। আমরা প্রথম সমাধানটা যখন করব তখন দেখো বলেছে ভূমি হতে 20 মিটার উচ্চতায়। তাহলে আমরা ধরে নিই এই পর্যন্ত 20 মিটার, তাহলে উপরের দূরত্ব এটা যদি 20 মিটার হয়ে থাকে তাহলে উপরে পড়েছে অর্থাৎ বস্তুটি নিচে নেমে আসছে 80 মিটার। তাহলে আমাদের গতিশক্তি হিসাবের বেলায় উপরের 80 মিটারকে কাজে লাগাতে হবে এবং বিভব শক্তির বেলায় 20 মিটারকে কাজে লাগাতে হবে। এটুকু আমাদের আগে বুঝে নিতে হবে। অর্থাৎ বস্তুটি কতটুকু নিচে নামলো এবং বস্তুটি কতটুকু নামতে বাকি আছে, এই দুটো দিয়ে আমাদের হিসাব করতে হবে। তো আমরা গতিশক্তি সূত্রটা প্রথমে লিখে নিই। গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের আরেকটা সূত্রের প্রয়োজন হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। যখন বস্তুটি স্টার্টিং বিন্দু থেকেই আমরা কাউন্ট করা শুরু করব তখন আমরা জানি তার আদিবেগ 0 থাকে, অর্থাৎ পড়তে আরম্ভ করার মুহূর্তে তার আদিবেগ তো 0, অর্থাৎ ইউ স্কোয়ারের মান এই ক্ষেত্রে 0 হবে, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে আমরা গতিশক্তির বেলায় ভি স্কোয়ার এর জায়গায় 2gh আমরা লিখলে পাবো হাফ ইন্টু m ইন্টু 2gh ইকুয়াল mg
জি এইচ, এই যে এইচটা, এই এইচের মান 80 মিটার প্রথম প্রশ্নটার ক্ষেত্রে। কেন 80 মিটার? কারণ 80 মিটার দূরত্ব অতিক্রম করার পরেই তো ভূমি হতে 20 মিটার উচ্চতায় হিসাব হবে, তাই না? তাহলে এমজিএইচের মান 10 × 9.8 × 80। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি অর্থাৎ ভূমি হতে 20 মিটার উচ্চতায় ওই বস্তুটির গতিশক্তি 7840। এখন আমরা বিভব শক্তি যদি নির্ণয় করি, বিভব শক্তি, তাহলে ইপি ইকুয়াল mgh। এই এইচটা হচ্ছে নিচে পড়ার এই দূরত্বটুকু, নিচে পড়তে বাকি আছে যে দূরত্ব, তো সেটাই আসবে বিভব শক্তির বেলায়। তো 10 × 9.8 × 20, তাহলে এটি ক্যালকুলেট করলে আসবে 1960। তাহলে এইখানে যদি আমাদের গতিশক্তি আগে আছে, বিভব শক্তি পরে আছে, তেমনভাবে অনুপাত নির্ণয় করি, তাহলে গতিশক্তি ইকে ইস টু বিভব শক্তি ইপি ইকুয়াল 7840:1960। 1960 দিয়ে আমরা যখন 7840/1960 = 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4:1। তাহলে প্রথম প্রশ্নের সমাধান আমরা দেখতে পাচ্ছি গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত হবে 20 মিটার উচ্চতায়, ভূমি হতে 20 মিটার উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত হবে 4:1। আশা করি তোমরা প্রথম প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে, যে দেখাও যে ABC বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, বা দেখাও যে না বলে এখানে ABC বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এরকমভাবেও প্রশ্নটা আসতে পারে। তো যেটাই আসুক না কেন আমরা সেটার সমাধান এবার করব। তো যদি আমরা ABC বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসাব করতে হবে, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসাব করতে হবে, এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসাব করতে হবে। তাহলে এ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু 1/2 mv²। তাহলে এইখানে এ বিন্দুতে v² এর যে মান আমরা জানি যে স্টার্টিং বিন্দুতে কোনো বস্তুর বেগই প্রাপ্ত হয় না, তারপরেও আমরা এখানে ধরছি যে 0 মিটার যখন এ বিন্দুতে আছে তখন এটি 0 মিটার অতিক্রম করেছে। তো গতিশক্তির বেলায় আমরা যদি 1/2 mv² এর v² ভাঙাই, তো দেখতে পাবো 1/2 m × 2gh। এর দূরত্বটাও তো 0 মিটার, তাহলে এখানে যদি আমরা লিখি 1/2 × m × 2g × 0, তাহলে এই 0 সবার সাথে গুণ সম্পর্ক হয়ে 0 হবে। তাহলে এই বিন্দুতে গতিশক্তির মান 0। এখন বিভব শক্তির বেলায় বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh। তো এইখানে এ বিন্দুতে যখন অবস্থান করছে তখন পুরোটাই তার বিভব শক্তি, কেননা সে একটুও এখনো পড়েনি, সমস্তটাই তার ভিতরে সঞ্চিত শক্তি। তো এম এর মান 10 × 9.8 × 100 মিটারই
এখানে পড়তে বাকি। তো 9800 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি যদি আমরা হিসাব করি, তাহলে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি E equal to EK plus EP equal to 0 plus 9800 equal to 9800। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ পাচ্ছি 9800। তাহলে এটা আমরা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণটা উপরে লিখে ফেলি। এ বিন্দুতে মোট শক্তি শক্তি 9800। এ বিন্দুতে মোট শক্তি 9800 জুল। এবার বি বিন্দুতে আমাদের নির্ণয় করতে হবে। বি বিন্দুতে আমাদের গতিশক্তির বেলায় উচ্চতা কতটুকু হবে বি বিন্দু। সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন যখন সমাধান হয়ে গেছে 80 মিটার 20 মিটার, এটা লাগছে না। তো এবার যদি আমরা বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি, তাহলে দেখতে পাচ্ছি বি থেকে সি পর্যন্ত 40 মিটার। তাহলে এইটুকু নিশ্চয়ই আমাদের 60 মিটার হবে। কেন? কারণ 100 মাইনাস 40 ইকুয়াল টু 60 মিটার। তাহলে আমাদের গতিশক্তির বেলায় 60 মিটার কাজে লাগবে এবং বিভব শক্তির বেলায় 40 মিটার। কেননা বি বিন্দুতে পড়তে বাকি 40 মিটার এবং এ থেকে বি পর্যন্ত পড়েছে 60 মিটার। তাহলে গতিশক্তির বেলায় আমরা হিসাব করব গতিশক্তি EK equal to half mv square half into m into 2gh equal to mgh। এই এইচটার মান মূলত 60 মিটার। কেননা গতিশক্তির বেলায় যতটুকু পড়েছে সেই উচ্চতাটা আমার নিতে হবে। তাহলে 10 into 9.8 into 60। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেট করব 10 into 9.8 into 60 5880 জুল। এখন যদি আমরা বিভব শক্তির বেলায় আসি, বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে নিচে পড়তে বাকি কতটুকু সেটুকুর হিসাব করতে হবে। EP equal to mgh and 10 into 9.8 into 40। কেননা পড়তে বাকি 40 মিটার, তাই না? তাহলে এবার যদি আমরা আবার ক্যালকুলেট করি 10 into 9.8 into 40 3920 জুল। তাহলে মোট শক্তি হিসাব করতে গেলে আমাদের এই দুটোকে যোগ করতে হবে। তাহলে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হিসাব করতে গেলে এই দুটো যখন কাউন্ট করব, তখন EK প্লাস EP। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি বিন্দু উভয়টির জন্যই আমাদের মোট শক্তির পরিমাণ হলো 9800 জুল। অর্থাৎ বি বিন্দুতেও আমাদের 9800 জুল। অর্থাৎ আমরা বলতে পারি এ এবং বি উভয় বিন্দুতে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। তো এবার আমাদের সর্বশেষ সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করে দেখতে হবে, সেটিও যদি 9800 জুল হয়ে থাকে, তাহলে আমাদের এই এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এখন সি বিন্দুতে
সি বিন্দুতে গতিশক্তি, দেখো সি বিন্দুতে পুরোটাই অতিক্রম করে ফেলেছে এবং পড়তে একটুও বাকি নাই, তাই না? তাহলে গতিশক্তি ই কের বেলায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ এম ইন্টু 2g এইচ ইকুয়াল 10 ইন্টু 9.8 ইন্টু 100 ইকুয়াল টু 9800 জুল। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এইখানে যখন বিভব শক্তি আমরা কাউন্ট করব তখন দূরত্ব বাকিই নেই, তাহলে কি আমাদের 0 দিয়ে গুণ করতে হবে। তাহলে বিভব শক্তি ইপি ইকুয়াল mg এইচ ইকুয়াল 10 ইন্টু 9.8 ইন্টু 0 টোটাল 0। তাহলে মোট শক্তি হিসাব করতে গেলে আমাদের শুধু ই কের মান হিসাব করলেই চলছে। তাহলে সি বিন্দুতেও মোট শক্তির পরিমাণ 9800 জুল। তাহলে দেখাইলাম যে এ বি সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর সমাধানও কমপ্লিট হলো। হ্যাঁ, এখানে একটু করে নিতে হবে যে মোট শক্তি ই কে প্লাস ইপি ইকুয়াল টু 9800 প্লাস 0 ইকুয়াল 9800 জুল। তো আমাদের প্রথম দুইটি প্রশ্নের সমাধান আমরা পেলাম। এবার আমরা তৃতীয় এবং চতুর্থ নাম্বার একসঙ্গেই বুঝে নিতে পারবো আমরা। তাহলে দেখো, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এই ক্ষেত্রে আমাদের এইগুলোর কোনো কিছুই কিন্তু প্রয়োজন নেই, শুধু 100 মিটারের প্রয়োজন আছে, আর এই মানগুলোর কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এখানে এই বিভক্তিটাকেই আমাদের হিসাব করতে হবে কার সঙ্গে র যুক্ত আছে, বিভব শক্তির সঙ্গে র যুক্ত আছে। তাহলে আমাদের 3 এবং 4 দুটি একসঙ্গে সমাধান করব। দেখো কিভাবে। ভূমি হতে কত উচ্চতায়, আমরা ধরে নিলাম ভূমি হতে x উচ্চতায়, ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে উপরের দূরত্ব কি হবে? নিশ্চয়ই 100 মাইনাস x। তাহলে আমাদের গতিশক্তির বেলায় উচ্চতা হিসাব করতে হবে 100 মাইনাস x, বিভব শক্তির বেলায় উচ্চতা হিসাব করতে হবে x। তাহলে আমরা ধরি x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হয়। এটি আমরা ধরে নিলাম x উচ্চতায়। তাহলে নিশ্চয়ই উপর থেকে উচ্চতা হবে 100 মাইনাস x, যেহেতু মোট দূরত্ব হচ্ছে 100 মিটার, তাই না? তাহলে এবার আমরা যখন এটিকে সূত্রে ফেলব তখন প্রশ্নানুসারে আমাদের গতিশক্তির সাথে র নেই গুণ, বিভব শক্তির সাথে র গুণ আছে, এইটুকুই হিসাব করার বিষয়। তাহলে আমাদের গতিশক্তি ই কে ইকুয়াল টু, যেহেতু 3 গুণ 3 ইন্টু ইপি, তাহলে ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু mg এইচ
এখানে এইটাকে আমরা H1 কাউন্ট করলাম, এইটাকে H2 করলাম, তাহলে এটা H2 লিখলাম, হাফ ইন্টু m ইন্টু 2g H1 ইকুয়াল টু 3 ইন্টু mg H। এটা কেটে গেল, এখান থেকে mg কাটতে পারি, তাহলে H1 ইকুয়াল টু 3 ইন্টু H2। তাহলে মানগুলো এবার যদি আমরা বসাই, তাহলে H1 এর মান হচ্ছে 100 মাইনাস এক্স ইকুয়াল টু H2 মান হচ্ছে x, তাহলে 4x ইকুয়াল টু 100। অতএব x ইকুয়াল টু 100/4 ইকুয়াল টু 25 মিটার। তাহলে x এর মান পেলাম 25 মিটার। তাহলে আমরা উত্তর লিখতে পারি ভূমি হতে 25 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এখন দেখো আমরা এইখানে ভূমি হতে কত উচ্চতায়, পরবর্তী প্রশ্ন, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4, গতিশক্তি বিভব শক্তির 1/4। তাহলে কার সাথে র আছে? নিশ্চয়ই বিভব শক্তির সাথে র আছে এখানেও, যেহেতু একই কথা লেখা এখানে। তাহলে বিভব শক্তির সাথে যদি র থেকে থাকে তাহলে আমাদের 1/4 গুণটা আসবে বিভব শক্তির সাথে। তাহলে এইখানে আমরা 3 নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম 25 মিটার। এবার 4 নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের শুধু যেখানে আমরা 3 গুণ লিখেছিলাম বিভব শক্তির সঙ্গে সেখানে 1/4 লিখব। তাহলে এইখানে যেখানে আমরা 3 লিখেছিলাম সেইখানে শুধু 1/4 আসবে। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে এই রকম প্রশ্নে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ, বা এখানে এই কথাও থাকতে পারে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ। তাহলে গতিশক্তির সাথে যদি র থাকে তাহলে এই 3টা গতিশক্তির সাথে আসবে, কিন্তু যেহেতু বিভব শক্তির সাথে 3 গুণ আছে এই জন্য 3টা বিভব শক্তির সঙ্গে গুণ আসতেছে। তো পরবর্তী প্রশ্নে যেখানে বিভব শক্তির 1/4 বলা হয়েছে তাহলে এখানে আমাদের 1/4 লিখতে হবে বিভব শক্তির সঙ্গে, এখানেও তাহলে 1/4 লিখতে হবে বিভব শক্তির সঙ্গে। তাহলে ক্যালকুলেট করলে আমরা পাই 400/5 সমান ভূমি হতে 80 মিটার উচ্চতায়। তাহলে x এই পাশে রেখে এই পাশে 5 দিলে 80, অতএব x এর মান পাচ্ছি 80 মিটার। তো চতুর্থ প্রশ্নটাতে যখন আমাদের 1/4 আসবে, যেহেতু বিভব শক্তির 1/4 তাহলে বিভব শক্তির সাথে 1/4 গুণ করতে হবে। তো এইটাই দেখা যাচ্ছে x এর মান পাচ্ছি আমরা 80। তাহলে ভূমি হতে 80 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হয়ে থাকে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং কোনো যদি সমস্যা হয় বুঝতে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। কোথায় বুঝতে পারোনি অবশ্যই সমাধান করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ক্লাস। এটি পদার্থবিজ্ঞানের 4র্থ চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তির অধ্যায় থেকে নেওয়া, যেটি প্রশ্নে আসতে পারে। এই 4টে প্রশ্নের বাইরে থেকে এখানে প্রশ্ন আসবে না, হয়তো উদ্দীপকের মানগুলো চেঞ্জ হতে পারে কিন্তু সেম টু সেম এর ভিতরেই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ সকলকে।